তোমাকে জামিনে বার করতে পারছিলাম। বিয়েটাই একমাত্র রাস্তা ছিল। তার ফ্যামিলি কেসটা উঠিয়ে নিয়েছে, রাস্তা ছিল না। তুলতো না কেস। সারা জীবন আমি জেলে থাকতাম, সারা জীবন আমি জেলে পচে মরতাম, কিন্তু এই মেয়েটা যার জন্য কিঞ্জার আমার কাছ থেকে দূরে সরে গেছে, তাকে তো আমি আমার এই বাড়ির বউ করে কিছুতেই মেনে নেব না। তোর বউ হিসেবে এই মেয়েকে আমি মেনে নেব না। এই বিয়েটাই মানি না, মানে না বিয়েটা। বৌমা তুমি শান্ত হও, বৌমা বৌমা তুমি শান্ত হও। তোমার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি। শুধু তুমি কেন, আমরা কেউ এই বাড়ির এই বিয়েটা মানছি না। যখন দাদু ভাই শ্যামলীর মাথায় সিঁদুর তুলে দিয়েছে, সেই সিঁদুরটাকে আমরা অস্বীকার করি কি করে বলো তো বৌমা? ও দিদি ভাই, কাকিমা তো ঠিকই বলেছে, অস্বীকার করলে তো আমাদের অনেরই অমঙ্গল হবে। বলো, আমাকে কিচ্ছু বোঝাতে এসো না তোমরা। আমি আমার রনির এত বড় সর্বনাশ মেনে নিতে পারবো না। এই বিয়ে আমি মানি না, এটাই শেষ কথা আমার। মানতে না চাইলেও মেনে নিতে হয় বড় বৌমা। এই যে কিঞ্জল দাদু ভাইকে পাওয়া যাচ্ছে না, আমরা কি মেনে নিতে পারছি? তবু মেনে নিতে হচ্ছে বৌমা। কপালের দোষ কে খণ্ডাবে বৌমা? নতুন বউ যখন বাড়িতে এসেছে, নিয়ম কানুন তো কিছু পালন করতেই হবে। সোনালি, টুম্পা বরণ ডালাটা নিয়ে আয় তো। বরণ ডালা? কিসের বরণ ডালা কাকিমা? তার মানে আপনারা বরণ ডালা সাজিয়ে সবকিছু রেডি করে বসে আছে? ছোট, রোহিণী, তোরা সবাই এই প্ল্যানের পার্ট। তোরা সবাই সবকিছু জানতিস? হ্যাঁ, সবটা জানতিস? আমার রনির এত বড় সর্বনাশ করলি চক্রান্ত করে। হ্যাঁ, এই সাপের মতো মেয়েটা যে আমার সংসার তছনছ করে দিয়েছে, তাকে বরণ করবে বলে তোমরা সবাই বরণ ডালা সাজিয়ে বসে আছো। বাবা, কাকা বাবু, আপনারাও আমাকে কেউ কিছু জানালেন না। তুমি কি করে এটা করতে পারলে সূর্য? আমার রনির এত বড় একটা সর্বনাশ তুমি কি করে করতে পারলে? চুপ করে থেকো না সূর্য, আমি জানতে চাই। জবাব দাও সূর্য, জবাব দাও। এদিকে শান্ত হ একটু, প্লিজ একটু শান্ত। দিদি, আমার কতটা শান্ত হয়। শোন দিদি, দেখ সিচুয়েশন যেরকম জায়গায় চলে গেছিল, আমাদের হাতে কিছু ছিল না। আসলে পুলিশের বড় কর্তা থেকে উকিল সবাই একটা রাস্তায় দেখিয়েছিল। তাহলে এরকম একটা সিদ্ধান্ত অনি নেবে কেন বলতো? এরকম করো না অপরাজিতা, তোমার শরীরটা খারাপ হবে। পারলে আমি শান্তি পেতাম। তাকে আর যাই হোক, বাড়ির বউ হিসেবে আমি বরণ করতে পারবো না।
বরণ করা হয় লক্ষ্মীকে, কিন্তু এই মেয়ে আমার সংসারে মূর্তিমান, অভিশাপ হয়ে এসেছে। চক্রান্ত করে আমাদের ব্যবহার করে এই বাড়ির বউ হতে চেয়েছিল, তাই না? খুব ভালো করে শুনে রাখো, দরকার পড়লে আমি ফাঁসি কাটে চড়ব, তবুও তোমাকে আমি আমার ছেলের বউ বলে কোনোদিনও মেনে নেব না, কোনোদিনও এই বিয়েটা মানবো না। বিশ্বাস করুন ম্যাডাম, আমি এই বিয়েটা করতে চাইনি, আমার কাছে অন্য কোনো উপায়ও ছিল না। মামনি তুমি প্লিজ শান্ত হও। তুমি যেমন এই বিয়েটা মানতে পারছো না, আমিও মানতে পারছি না মামনি। এই মেয়েটা প্ল্যান করে প্রথমে আমার বিশ্বাসে সুযোগ দিয়ে বাড়িতে ঢোকে, তারপরে এই পুরো ফ্যামিলিটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করেছে। প্রথমে কিঞ্জল, তারপরে তুমি। আমি জানি না এরপরে কি কি প্ল্যান আছে ওদের। এই বিয়েটা করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। আমার কাছে প্রায়োরিটি তুমি। তোমাকে বার করাটা সবার আগে দরকার ছিল। এই মেয়েটাকে আমি ঘেন্না করি, ঘেন্না করি। এটা ছাড়া আর কিচ্ছু না, নাথিং। আচ্ছা অনি, এখন বাদ দে। এই কদিন ধরে আমাদের সবারই খুব ধকল গেছে, তুই যা ঘরে গিয়ে রেস্ট নে। আর শ্যামলিদি কোথায় থাকবে? কেন এতদিন যেখানে ছিল সেখানেই থাকবে। টুম্পা, সোনালি ও কোথায় থাকবে সেটা দেখে নে। এ কি অনি? আমি এই বিয়েটা আমি মানি না, আর এমন কোনো সম্পর্ক নেই আমাদের। যাই হোক, এই বারবার এই বিয়ে বিয়ে কথাটা আমায় তুমি ঘর রেস্ট নেবে, ঘরে চলো। আর শোনো, সবাইকে বলছি, বিয়েটি কিচ্ছু হয়নি, কিচ্ছু এক্সিস্ট করে এই সমস্ত বিয়ে। সবাই নিজের ঘরে যাও, শান্তিতে থাকো, কিচ্ছু হয়নি, নাথিং। মামনি চলো, এসো। মামনি এসো, এসো। এখানে সিন ক্রিয়েট করিস না ভাইয়া, চ ভেতরে চ। জোর খোলা গেল না। এ কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি ঠাকুর? শ্যামলী যে এত কিছু করতে পারে সেটাও যেমন মন মানতে চাইছে না, ঠিক তেমনি চোখের সামনে যা দেখছি, যা শুনছি, তাও তো অস্বীকার করতে পারছি না। দেখো ঠাকুর, আর যেন কোনো অমঙ্গলের ছায়া না আসে বাড়িতে। আমি জানতাম এমন কিছুই হবে, মনে মনে আমি তৈরি ছিলাম। ম্যাডামকে ছাড়ানোর জন্য বিয়ে করার দরকার ছিল, ম্যাডাম ছাড়া পেয়ে গেছেন,
এই বাড়িতে আমার আর কোনো ভূমিকা নেই। চলে যাব, আমি চলে যাব এখান থেকে। তবে তবে যাওয়ার আগে আমি স্যারকে বলে যাব, কিঞ্জল স্যারের হারিয়ে যাওয়া থেকে শুরু করে ম্যাডামের জেল, কোনোটাতেই আমার হাত ছিল না। আমি নির্দোষ, এটুকু তো আমি বলবই। আপনার সাথে একটু দরকার ছিল স্যার। আপনার সাহস কি করে হলো? আপনার সাহস হয় কি করে এই ঘরে এসে আমার সাথে কথা বলার? এই শেষ, আর আসবো না। বেরিয়ে যান। কিন্তু একটা কথা আপনাকে না বললেই নয় স্যার, সবাই একতরফা আমাকে দোষারোপ করে যাচ্ছে, কিন্তু আমার কথা কেউ শুনছেই না। স্যার, আপনি একদিন আমায় বলেছিলেন না, না তুতলিয়ে সাহস নিয়ে কথা বলতে। তাই আজ বলছি, আমি কিঞ্জল স্যারের কোনো ক্ষতি করিনি স্যার। আমি এই পরিবারের কারোরই কোনো ক্ষতি করিনি, কিন্তু সবাই আমাকেই দোষ দিচ্ছে। আমি তো সেটা মেনেও নিয়েছি স্যার, মেনেও নিয়েছিলাম। আমি কোর্টে কোনো কথা বলিনি। আমার ফাঁসি হবে জেনেও আমি চুপ করেছিলাম স্যার। কিন্তু আবার শেষ মুহূর্তে যখন আপনি আমায় বাঁচালেন। আপনি একবার একটা কথা বোঝেন না? কি বললাম আপনাকে? বেরিয়ে যান। সেদিন রাতে বিয়ে বাড়িতে চুরি হয়েছিল স্যার। তুমি কে ভাই? আর সেই চুরির কথা বলতেই আমি কিঞ্জল স্যারের ঘরে অত রাতে ঢুকেছিলাম, কিন্তু কিঞ্জল স্যার আমার কোনো কথাই শুনলেন না। উনি আমাকে বললেন পরের দিন সকালে আসার সময় একটা মরা নদী খাদ দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ, কাল তুমি সকাল 6টায় চলে এসো .6। উনি নাকি ওনার কথা বলবেন আর আমার কথাও শুনবেন। আমার মন মানল না। আমি সেই মুহূর্তেই ওর দাদা আর বৌদিদির ঘরেও গেলাম একই কথা বলতে। আমরা একটা কাজ করছি, আমরা বরং কালকে সকালে দেখছি। হ্যাঁ এক্স্যাক্টলি, কাল সকালবেলা বরং কারোর সাথে আমরা কথা বলবো, ঠিক আছে? এবং তার সঙ্গে আমি এটাও বললাম যে কিঞ্জল স্যার সকাল 6টার সময় নদী খাতে যেতে বলেছে, কিন্তু ওনারাও আমার কোনো কথার পাত্তা দিলেন না। তারপর পরের দিন সকালবেলা 6টার সময় আমি এই কথাগুলো বলার জন্যই নদী খাতে গেলাম। কিঞ্জল স্যারও এলেন, কিন্তু তখনও উনি আমার কথা না শুনে উনি নিজের কথা বললেন। আমি তোমাকে ভালোবাসি শ্যামলী, আই লাভ ইউ। আর যে কথাটা বললেন সে কথায় আমি রাজি হতে পারলাম না। আর ঠিক তখনই উনি আমাকে টাকা পাঠিয়ে উনি বোঝাতে চেয়েছিলেন যে শ্রেণীর কোনো ভেদাভেদ হয় না, কোনো বৈষম্য হয় না। তোমার গ্রেট বেঙ্গলের স্যালারি অ্যাকাউন্টে আমি নিজের অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা ট্রান্সফার করেছি। এখন তো আমরা সমান সমান। কিন্তু তারপরেও আমি মানিনি স্যার। আমি নদীঘাট থেকে উঠে আসছিলাম এবং বারবার আমি কিঞ্জল স্যারকে বলছিলাম যে আপনি ফিরে যান কিঞ্জল স্যার, আপনার মাথা ঠিক নেই, আপনি উত্তেজিত হয়ে আছেন। বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় আমার কথাগুলো ভাবুন, তাহলে আমার কথার মানে আপনি বুঝতে পারবেন। ভুল করছেন, একদম ভুল করছেন। কিন্তু উনি আমার কোনো কথা শুনলেন না। আর তারপরেই হঠাৎ জল আর কিঞ্জল স্যার। আর রইল বাকি ম্যাডামের কথা। আমার 2 ভাই খোকন আর সুবল যে ম্যাডামের নামে দোষ দিয়েছিলেন সেটাও আমি জানতাম না স্যার। আমি জানা মাত্র থানায় ছুটে যাওয়ার চেষ্টা করেছিলাম, গেছিলামও, কিন্তু শেষ রক্ষা হয়নি। আপনি আমার কথা বিশ্বাস করলেন তো স্যার? বিশ্বাস? আপনাকে জীবনে একবার বিশ্বাস করে আমি যেরকম ভাবে ঠকেছি শ্যামলী মালাকার,
এটাও কি কোনো আপনার নতুন প্ল্যান নাকি, প্ল্যানের পার্ট? স্যার, আমি সবটা সত্যি কথা আপনাকে বলে দিলাম। এরপরেও যদি আপনি গেট আউট, বেরিয়ে যা। প্রথম দিন থেকেই আপনি আমার চোখে ভগবান স্যার। আপনাকে আমি সবটা বলে দিলাম, এবার আপনার বিচার মাথা পেতে নিলাম। আপনি চলে যেতে বলেছেন, শ্যামলী চলে যাবে, আর কখনো আপনি দেখতে পাবেন না শ্যামলীকে। এই আমরা ঠিক জায়গায় এলাম তো? আরে হ্যাঁ রে, আমি তো থানাতেই ঠিকানাটা দেখে নিয়েছিলাম নাকি। কি ছেচড় পরিবার রে বাবা, একবারও সাধলো না আমাদের। এখন যদি গিয়ে দেখি যে ওই মা বাড়িতে ফিরেছে বলে দিদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এমন বাওয়াল দেবো না 14 গোষ্ঠীর নাম ভুলে ছেড়ে দেবো। এই তুমি তো ঠিকই বলেছিলে, ওই দেখো দিদি কেন তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ তাই তো। এই 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 তোকে বাড়িতে তোলেনি, বের করে দিয়েছে, বরণ টরণ করেনি কিছু? দেখেছিস দেখেছিস নাটক, বিয়ে বিয়ে খেলা না, বের করছে এক্ষুনি। এই এই খোকন, তুই ওই এডিটার সাহেবকে ফোন করে সব কথা বল, আর তুই চল চল আমার সঙ্গে চল। না, ওরা আমাকে বের করে দেয়নি, আমি নিজে বেরিয়ে এসেছি। না, ও গেলটা কোথায়? আর খুব বেশিক্ষণ তো বেরোয়নি, আমার মনে হয় বেশি দূর যেতে পারিনি। এই অনেক চল তো বাইরে 4-5টা দেখে আসি। কোনো দরকার নেই, এই বাড়িটা ওর জায়গা নয়, একটা অভিশাপের মতো চলে এসেছিল, তাড়াতে পারছিলাম না। যখন নিজে থেকে চলে গেছে তখন ফিরিয়ে আনার কোনো দরকার নেই। তা বললে হয় বৌমা? একটা সমর্থ মেয়ে, গায়ে গয়না আছে, এই শীতের রাতে রাস্তায় একটা লোক নেই, কোথায় গেল, কি হলো? তারপরে যদি কিছু হয়ে যায় তখন তো লোকেরা আমাদেরকেই বলবে। শুধু কি তাই, মিডিয়া প্রেস সবাই জেনে গেছে যে অনি শ্যামলীকে বিয়ে করেছে। এখন যদি মেয়েটা ওই প্রেসের সামনে গিয়ে বলে যে এই বাড়ি তোকে অ্যাকসেপ্ট করা হচ্ছিল না, অসম্মান করা হচ্ছিল, তাই ও বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, তাহলে তো আবার হ্যারাসমেন্ট শুরু হয়ে যাবে। আর এবার ওদের জোর বেশি, ওরা যে কোনো মুহূর্তে বধূ নির্যাতনের মামলা ঠুকে দিতে পারে। না না বাবা, তুমি যাও, শ্যামলীকে খুঁজে আনো। দেখো, ওকে এই বাড়ির বউয়ের রাইটস কিন্তু দিতেই হবে। অ্যাটলিস্ট পাবলিক মেমোরিতে যতদিন এই কেসটা আছে ততদিন তো দিয়ে যেতেই হবে, নাহলে আমাদের বিপদ আরো বাড়বে। বাবা যাও, বেরিয়ে পড়ো, দেরি করো না। হ্যাঁ ঠিক বলেছিস। এই অনি 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 চল চল চল। বাবা, আরে রোহিণী কি বললো শুনলি তো? এখন মেয়েটাকে আমাদের চোখে চোখে রাখা উচিত। চল, বসে থাকিস না, চল। এই একদম পাইতারামি করবি না, তোকে এত কষ্ট করে এত ক্যাদারি করে বিয়ে দিলাম কি জন্য? তুই বেরিয়ে যাবি বলে? হ্যাঁ, কে এই পাকামি করতে বলেছে তোকে? মেরে না তো। থামলি কেন? ভরা রাস্তায় বড় দিদির গায়ে যদি হাত তুলতে চাস তাহলে তোল, কিন্তু একটা কথা শুনে রাখ, তুই আমাকে মার ধর, খারাপ কথা শোনা, যা খুশি তাই কর, কিন্তু আমি তোদেরকে আর ওই জোড়াবাড়ির কোনো ক্ষতি করতে দেব না। আর একটা কথা, ওই বাড়িতে আমি আর ফিরেও যাব না। ম্যাডামকে ছাড়ানোর জন্য এই বিয়েটা করতে আমি বাধ্য হয়েছিলাম, স্যারও তাই। ম্যাডাম ছাড়া পেয়ে গেছেন, তাই এই বিয়ের আর কোনো মানেই নেই আমার কাছে। তোর মানে তোর কাছে রাখ, আমার জানার দরকার নেই। এই দেখবি সবাই মিলে যাবো এক্ষুনি থানায়, গিয়ে বলবো তোকে এইভাবে বের করে দিয়েছে, তখন দেখবি ক্ষতি কাকে বলে। বধূ নির্যাতনের মামলা কি হয় জানিস? সুবল, আমার ভাগ্য আমাকে পদে পদে এত মার মেরেছে না যে আমি আর কোনো কিছুতেই ভয় পাই না।
তোরা যদি ওই বাড়ির কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে এবার আমি চলন্ত গাড়ির সামনে গিয়ে ছাপ দেব। ফালতু ধমকি দিয়ে না আমায় কোনো লাভ নেই। এই খবর, ওই এডিটার সাহেবকে ফোন করতো আগে, তারপর দেখছে। থানায় চল। শুনবি না তো আমার কথা? শুনবি না তো? তাহলে দেখ, এবার আমি সত্যি সত্যি গাড়ির সামনে গিয়ে ছাপ দেব। দেখ তোরা। দিদি, দিদি শোন শোন, আমার কথা শোন। ছুঁয়ে দিলে মুখ পোড়ার রোদ এসেছে, কোন গোপনে মন ভেসেছে। আবার আপনি আমাকে বাঁচালেন? কি করছিলেন এটা? আবার নাটক করছিলেন? আপনার লজ্জা করে না? এই বারবার সুইসাইডের নাটক করতে ভালো লাগে আপনার? কিরকম মানুষ আপনি? প্রথমে আমার মামনিকে হেনস্থা করলেন, এখন কি চাইছেন আমি, আমার বাবা, রো সবাইকে হেনস্থা করবেন? তারপরে আমার বাড়ির যে বয়স্ক লোকরা, আপনি যতক্ষণ না সকলকে জেলের পেছনে দেখতে পাচ্ছেন আপনার শান্তি হচ্ছে না, তাই না? কত নিচে নামবেন আপনি? কেন বেরিয়েছিলেন? কি যে করিস না শ্যামলীদি। হ্যাঁ, কি যে করিস না দিদি, তুই পাগলি একটা। বেরিয়ে গেছিলি কেন? জামাইবাবু কি বকাবকি করছিল নাকি? এই না না, ওকে কেউ বকাবকি করেনি, ওসব ইস্যু করে কোনো লাভ হবে না। না না কাকাবাবু, আমরা আমাদের জামাইবাবুকে চিনি না নাকি? আমাদের দিদিরই মাথা খারাপ, জানেন তো। আমাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, ব্যাস বাড়ি ছেড়ে কলকাতায় চলে। আগে আইবুড়ো ছিল, তখন যা হবার হয়েছে। দিদি, এখন তোমার বিয়ে হয়েছে, এইভাবে হুটহাট করে কেউ শ্বশুর ভিটে ছেড়ে চলে আসে? নিন জামাইবাবু, নিয়ে যান দিদিকে, একটু সামলে সুমলে রাখবেন। এখন তো দিদি আপনারই সম্পদ। আর বলছিলাম, ওকে না বকাবকিটা করবেন না, কেমন? যাও দিদি যাও, সুখে ঘর সংসার করো, আমাদের জন্য একদম চিন্তা করো না। আমরা বউ ভাতের দিন সকাল সকাল চলে যাব। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই তো আসল বাড়ি। যাও, স্বামীর সাথে যাও। চলুন।